কেমন আছো বন্ধুরা? আমাদের আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নিয়ে। আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অনেকেরই এক স্বপ্নের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশেষত আমাদের যারা সেকেন্ড টাইমার রয়েছে, অর্থাৎ প্রথমবার যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি, এমন অনেকের কাছেই একটি স্বপ্নের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষারই এটি কাঙ্ক্ষিত ইউনিট হচ্ছে সি ইউনিট বা কলা ও মানবিক অনুষদ। আমরা এই ভিডিওটিতে কলা ও মানবিক অনুষদের প্রশ্নপত্র কেমন হয়, সেখানে কেমন করে উত্তর করতে হয়, বা কি কি বিষয়ে এই কলা ও মানবিক অনুষদের জন্য পড়ে যাওয়ার দরকার রয়েছে, সেগুলো নিয়েই বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তাহলে প্রথমেই আমাদের যে ব্যাপারটি দেখা উচিত সেটি হচ্ছে এই কলা ও মানবিক অনুষদের পরীক্ষার মান বন্টন কেমন হয়। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, প্রথমেই আমাদের ১৩ তারিখ, আগামী ১৩ তারিখ যেদিনটা হচ্ছে বৃহস্পতিবার, সেদিন আমরা বসতে চলেছি এই ভর্তি পরীক্ষাটিতে, যেখানে বাংলা থেকে আসবে ২০ নম্বর এবং ইংরেজি থেকে থাকছে ২০ নম্বর। বলে রাখা ভালো, বাংলা এবং ইংরেজি এই ২০ মার্ক ২০ মার্ক মোট ৪০ মার্ক পুরোটাই আসবে এমসিকিউতে। এখানে মানে সিউনিটের পরীক্ষাতে কোনো প্রকার লিখিত কোনো কিছুই থাকছে না। এরপর বাংলা ২০ ইংরেজি ২০-এর পর সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে আসবে ৪০ নম্বর। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এই যে ৪০ নম্বরটা, এখানে বেশ বড় একটা মার্ক রয়েছে এবং এই ৪০ নম্বরে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কেমন করে আসতে পারে, এটি আমাদের অনেকের ঠিকভাবে জানা নেই। একটু পরিষ্কার করে বলা যাক, এখানে বলছে বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়, অর্থাৎ আপনি যখন এই কলা ও মানবিক অনুষদে টিকবেন, সেখানে যে যে বিভাগগুলো আছে, যেমন কলা ও মানবিক অনুষদে বাংলা ইংরেজির পাশাপাশি এই বিভাগগুলো বা এই ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেমন ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্ট বা বিভাগ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট বা বিভাগ, আইন ও বিচার, বুঝতেই পারছেন, ল ডিপার্টমেন্ট। এর পরবর্তীটা আছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ডিপার্টমেন্ট। অর্থাৎ আমাদের এই সি ইউনিটের অন্তর্ভুক্ত ডিপার্টমেন্টগুলো বা বিভাগগুলো হচ্ছে এগুলো। তাহলে আমাদের এই যে সাধারণ জ্ঞানটা আছে, এই সাধারণ জ্ঞানের মধ্যে আমাদের এই টপিকগুলোর উপরে বা এই বিষয়গুলোর উপরে প্রশ্ন থাকবে। অর্থাৎ ইতিহাস থেকে প্রশ্ন আসবে, দর্শন থেকে প্রশ্ন আসবে, প্রত্নতত্ত্ব থেকে প্রশ্ন আসবে, আইন ও বিচার থেকে প্রশ্ন আসবে, ইতিহাস থেকে প্রশ্ন আসবে। আর এগুলো সবগুলো নিয়ে মোট ৪০ নম্বরের প্রশ্ন আমাদেরকে উত্তর করতে হবে। আর এই ৪০ নম্বর সব মিলিয়ে মোট ৮০ নম্বরের পরীক্ষায় আমাদেরকে বসতে হবে, যেখানে আমরা সময় পাবো ৫৫ মিনিট। অর্থাৎ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু ১ ঘন্টায় না, এখানে সময়টা কিন্তু ৫ মিনিট কম ১ ঘন্টা থেকে, অর্থাৎ ৫৫ মিনিট সময় আমাদেরকে উত্তর পড়তে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, আমরা কিন্তু খুব ভালো করে জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যাচে ব্যাচে পরীক্ষা হয়, অর্থাৎ একদিনে কয়েকটা ব্যাচে পরীক্ষা নেওয়া হবে। সুতরাং নির্দিষ্ট সময়ে পৌঁছানো এবং নির্দিষ্ট হচ্ছে ব্যাচে পরীক্ষা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ওই ব্যাচ যেখানে আপনি পরীক্ষা দেওয়ার কথা সেটি অতিক্রম করে যান বা সেই নির্দিষ্ট সময় না যান, তাহলেও কিন্তু আপনি আর পরীক্ষা দিতে পারবেন না। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ভুল উত্তরের জন্য এই ইউনিটটার মধ্যে 0.20 নাম্বার কাটা যাবে। এটা আলাদা করে বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, তখন কিন্তু 0.25 অর্থাৎ আমাদের ৪টা প্রশ্ন ভুল হলেই ১ নম্বর কাটা যেত। কিন্তু এখানে 0.20 হওয়ার কারণে ৫টা প্রশ্ন ভুল হলে ১ মার্ক কাটা যাবে। অর্থাৎ এই ব্যাপারটি আমাদেরকে গুরুত্বের সাথে একটু দেখতে হবে। এখন যে ব্যাপারটি নিয়ে আমরা এই ভিডিওতে এই সাধারণ নিয়মগুলোর পাশাপাশি বিস্তারিত কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের ৪০টা নাম্বার, যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র থেকে একটু আলাদা,
এটা কেমন করে আসে, কেমন করে এই যে বিভাগগুলো রয়েছে সেগুলোর সম্পর্কিত সাধারণ জ্ঞান আমরা পড়ে যাওয়ার চেষ্টা করব। একটু দেখার চেষ্টা করি। প্রথমেই রয়েছে আমাদের ইতিহাস। বোঝাই যাচ্ছে এখানে ইতিহাস থেকে প্রশ্ন আসবে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, ইতিহাস ভাই খুব সহজে বোঝা যায় ২ রকম হতে পারে। একটা হচ্ছে ভাই বাংলাদেশ বা আমাদের এই বাংলার ইতিহাস, আরেকটা হতে পারে আমাদের আন্তর্জাতিক ইতিহাস। আমরা বুঝতেই পারছি ইতিহাস ২ রকমের হতে পারে। একটা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে বা বিশ্লেষণ করে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে আন্তর্জাতিক ইতিহাস বলা যেতে পারে বেশ কম আসে না বললেই চলে। বরং আন্তর্জাতিক ইতিহাসের প্রশ্নগুলো আন্তর্জাতিক সম্পর্ক এটির মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু ইতিহাসের মধ্যে তারা বিশেষত গুরুত্ব প্রদান করেন বাংলাদেশ বিষয়াবলিতে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে গুরুত্ব দেওয়া হয় প্রশ্নে। তাহলে বাংলাদেশের ইতিহাসটা কি আমরা সহজেই বুঝতে পারি। আমাদের একদম পেছন থেকে শুরু করতে হবে, অর্থাৎ আমাদের এখানে অনেক হিন্দু রাজারা শাসন করে গেছেন, অনেক হিন্দু রাজারা শাসন করেছে। মৌর্য, গুপ্ত আমরা দেখেছি। পরবর্তীতে আমাদের এখানে হচ্ছে গৌড়, পাল, সেন ওনারা শাসন করেছেন। এর পরবর্তীতে সেন বংশ শেষ হওয়ার পর আমরা এখানে মুসলিম শাসন দেখতে পেয়েছি। আপনারা সবাই জানেন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি তিনি আসেন এই বাংলাতে, তখন থেকে মুসলিম শাসন বা আরো স্পষ্ট করে বললে আমরা বলতে পারি সুলতানি শাসন আমল শুরু হয়েছিল। সুলতানি শাসন আমল শুরু হয়েছিল। আমাদেরকে এই যে হিন্দু শাসন, মুসলিম শাসন বা সুলতানি শাসন এগুলো ভালো করে দেখে যেতে হবে। এর পরবর্তীতে আমাদের এখানে শুরু হয় মোগল শাসন, অর্থাৎ মোগলরা এই অঞ্চলে বিভিন্ন সুবেদারদেরকে পাঠিয়ে, আমি নিশ্চিত আপনারা পড়ে আসছেন সুবেদার ইসলাম খান কিংবা শায়েস্তা খান, এদের কথা আপনি পড়েছেন। তাহলে মোগলদের এই সুবেদারদের মাধ্যমে শাসন, পরবর্তীতে এই অঞ্চলের নবাবী শাসক, অর্থাৎ আমরা সবাই জানি নবাব আলীবর্দী খান কিংবা নবাব সিরাজউদ্দৌলা কিংবা নবাব মীর কাসিম, এদের সম্পর্কে বিস্তারিত জানতে হবে। পরবর্তীতে ব্রিটিশদের আমাদের এই অঞ্চলের শাসন, ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর আমাদের পাকিস্তানি শাসন আমল, এবং সর্বশেষে আমাদের মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলনের যে বিস্তারিত ইতিহাস আছে, এই পার্টটুকু ভালো করে পড়ে যেতে হবে। এগুলোই আসবে হচ্ছে আমাদের ইতিহাস পার্ট এটির মধ্যে। এবং একই সাথে এই যে এত বড় একটা সময়কাল, এই সময়কালে এই অঞ্চলে অনেক অনেক স্থাপত্য কীর্তি রচিত হয়েছিল, সেগুলো যদি আপনি একটু ভালো করে পড়েন সেগুলোই আপনি অ্যান্সারটা করতে পারবেন প্রত্নতত্ত্বের মাঝে, সেগুলোই অ্যান্সার করতে পারবেন প্রত্নতত্ত্বের মাঝে। আরো সহজ করে বলা যায়, মনে করে আমাদের সোদপুর বা পাহাড়পুর বৌদ্ধবিহার পাল রাজারা নির্মাণ করেছিল। আপনি যখন এখানে হিন্দু শাসনামলটা পড়ছেন বা প্রাচীন বাংলার যে সকল শাসকরা পড়ছে, তখন কিন্তু এই বৌদ্ধ এই পাল শাসকদের কথাও করছে। তখন ওনারা কি কি নির্মাণ করেছিল, গুপ্ত যুগে কি কি নির্মিত হয়েছিল, শেখ বংশ কি কি নির্মাণ করেছিল, সুলতানি আমলে কি কি নির্মিত হয়েছিল, মোগলদের সুবেদারি শাসনামলে কি কি নির্মিত হয়েছিল, এগুলো পড়ছেন। এই যে বিভিন্ন স্থাপত্য কীর্তি রচিত হয়েছে সেগুলোই আপনাকে প্রশ্ন করা হবে এই প্রত্নতত্ত্বের মাঝে। বুঝতে পারা যাচ্ছে? এর পাশাপাশি প্রত্নতত্ত্ব এই পার্টে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভাই সভ্যতা। সেটা হচ্ছে ভাই সভ্যতা, অর্থাৎ আমাদের অনেক প্রাচীন সভ্যতা, যে শুধু বাংলার না পুরো পৃথিবীর। আমরা দেখেছি মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা, এই যে আমাদের প্রাচীন সভ্যতাগুলো আছে সেগুলো থেকেও প্রশ্ন আসে প্রত্নতত্ত্বে। এর পাশাপাশি আমাদের এই অঞ্চলে প্রাচীন অনেকগুলো জনপদ গড়ে উঠেছিল। আমরা সবাই জানি পুন্ড্র, পরেন্ট, রাঢ়, অরিকেল, সমতট, বঙ্গ, এমন অনেক জনপদের কথা আমরা পড়েছি। তাহলে এই সকল জনপদ, সভ্যতা, স্থাপত্য এগুলোই
আপনাকে অ্যান্সার করতে হবে প্রত্ন তত্ত্ব এই বিষয়টির মধ্যে। এরপর আপনি যেটি নিয়ে ভাবছেন, ভাই দর্শনে কি আসে? আমি তো কখনো দর্শন পড়িনি, দর্শন কিভাবে পারবো? এক্ষেত্রে আলাদা করে বলে রাখা ভালো, আপনারা অনেকেই আপনারা অনেকেই হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীতে একটি বিষয় পড়ে এসছেন, যার নাম যুক্তিবিদ্যা। এখানে যুক্তিবিদ্যা সম্পর্কিত কিছু প্রশ্ন থাকবে। যারা যুক্তিবিদ্যা পড়েছেন তারা কিছুটা এক্ষেত্রে উপকৃত হবে। এর পাশাপাশি যুক্তিবিদ্যার পাশাপাশি আমাদেরকে এখানে কিছু দার্শনিকদের সম্পর্কে প্রশ্ন করা হয়। আমাদেরকে বিভিন্ন দার্শনিকদের সম্পর্কে প্রশ্ন করা হয়, যেমন সক্রেটিস, প্ল্যাটো, এরিস্টটল, কিংবা আমাদের আরও যেসব দার্শনিক আছেন, যেমন বলা যেতে পারে ভলতেয়ার, বলা যেতে পারে রুশো, বলা যেতে পারে আলভেয়ার ক্যামো, ফ্রেডরিক নিৎসে। এই জাতীয় যতজন দার্শনিক আছে তাদের জন্ম কোথায় হয়েছিল, মৃত্যু কোথায় হয়েছিল, তাদের বিখ্যাত বই পুস্তকের নাম, তাদের বিখ্যাত যদি কোনো উক্তি থাকে, এগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসে এই দর্শন নাম দিয়ে। একই সাথে বলে রাখা ভালো, দর্শনে ছোটখাটো আইকিউ টাইপ প্রশ্ন আপনাকে করতে পারে। দর্শনে আইকিউ টাইপ প্রশ্ন মাঝে মধ্যে থাকে। এই ক্ষেত্রে বাংলার যে সকল দার্শনিক আছে তাদেরকে একটু ভালো করে দেখে যাবে। যেমন অতীশ দীপঙ্কর, গত বছরও অতীশ দীপঙ্করকে নিয়ে প্রশ্ন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাহলে বুঝতে পারা যাচ্ছে বিখ্যাত দার্শনিকদের বই পত্র কিংবা তারা যদি কোনো থিওরি দিয়ে থাকে বা তত্ত্ব দিয়ে থাকেন, সেগুলো আমরা দেখে যাওয়ার চেষ্টা করব। এটাই মূলত আসে দর্শন এই পার্টটাতে। এ হোক আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কে কি আসে? এখানে সবচেয়ে বেশি গুরুত্ব আপনি দেওয়ার চেষ্টা করবেন ভাই জাতির সঙ্গে। প্রথমত জাতির সঙ্গে সম্পর্কিত কিছু না কিছু প্রতি বছর এখানে থাকে। এরপর জাতির সংঘ পড়ার পর জাতির সঙ্গের সাথে সম্পর্কিত আরো অনেক কিছু আছে। যেমন আমরা বলতে পারি জাতিসংঘের সাথে সম্পর্কিত অনেকটা আমাদের জাতিসংঘী নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের সাথে সম্পর্কিত আন্তর্জাতিক বিচার আদালত, জাতিসংঘের সাথে সম্পর্কিত এসডিজি গোলস, এগুলো দেখে ফেলুন। এর পাশাপাশি জাতিসংঘের বিশ্বব্যাংক, আইএমএফ কিংবা জাতিসংঘের অন্যান্য যেসব সংস্থা আছে একটু দেখে যা। পাশাপাশি আমাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলো, যেমন আছে ন্যাটো, যেমন হচ্ছে ব্রিক্স, যেমন আছে G7, ঠিক আছে? এবং একই সাথে G7 এর যে বড় বড় দেশগুলো আছে, শক্তিশালী দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, এরা যারা আছে তাদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করতে হবে। এরপর আপনি আন্তর্জাতিক সম্পর্কের আরো বিস্তারিত জানার জন্য মনে করুন সম্প্রতি মার্কিন নির্বাচন হয়েছে, মার্কিন নির্বাচন নিয়ে জানার চেষ্টা করেন। এরপর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের রাজধানী একটু জানার চেষ্টা করতে হবে, বা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী একটু জানার চেষ্টা করতে হবে। এরপর ইসরায়েল, আপনি জানেন ফিলিস্তিন ইসরায়েল সংকট চলছে, ফিলিস্তিন ইসরায়েল সংকট সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। আমাদের ফিলিস্তিনিদের পেয়ে লড়াই করে চলেছেন হামাসের যোদ্ধারা, লেবাননের গেরিলারা লড়াই করছেন, এগুলো সম্পর্কে পড়ে যাওয়ার চেষ্টা করুন। পাশাপাশি আন্তর্জাতিক অনেক পুরস্কার আছে, সেগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করুন। এগুলো যদি বিস্তারিত দেখেন তাহলেই আপনি আন্তর্জাতিক সম্পর্ক এটা ভালো করে উত্তর করতে পারবেন। এরপর আরেকটু যদি সামনে আদাই, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, এখানে কি আসে? আপনি খুব ভালো করে, আমি নিশ্চিত আপনারা সবাই সংবাদপত্র ও সংবাদ সংস্থা এটা পড়ে এসছে। সংবাদপত্র ও সংবাদ সংস্থা কিরকম ব্যাপারটা মনে করুন, রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা, AFP কোন দেশের সংবাদ সংস্থা, অ্যাসোসিয়েটেড প্রেস AP কোন দেশের সংবাদ সংস্থা, BBC কোন দেশের সংবাদ সংস্থা। এই জাতীয় প্রশ্ন আপনারা সবাই পড়েছেন। পাশাপাশি বিভিন্ন পত্রিকা, ও দেশের পত্রিকা, টাইমস কিংবা হচ্ছে ফোর্বস কিংবা হচ্ছে ওয়াল স্ট্রিট ম্যাগাজিন বা ওয়াল স্ট্রিট জার্নাল, এগুলো কোন দেশে, এই জাতীয় প্রশ্ন আপনি পড়ে আসছেন। একই সাথে আমাদের এই বাংলাদেশে অনেক পুরাতন সংবাদপত্র রয়েছে, এগুলি সম্পাদক কারা ছিলেন আপনি পড়ে আসছেন। এই যে ব্যাপারগুলো
এগুলোই আপনাকে প্রশ্ন করা হবে জার্নালিজম অ্যাট মিডিয়া স্টাডিজে। এর পাশাপাশি প্রচলিত সাংবাদিকতার সাথে জড়িত অনেকগুলো শব্দ আছে, যেমন ইনফ্লুয়েন্সার এর মানে কি আপনাকে জিজ্ঞেস করতে পারে। পাশাপাশি রিপোর্টিং বিট রিপোর্টিং বলতে কি বোঝায়, এমসিকিউ আকারে জিজ্ঞেস করতে পারে। পাশাপাশি ইয়োলো জার্নালিজম বলতে কি বোঝায় জিজ্ঞেস করতে পারে। এর পাশাপাশি সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ এর ধারণা কে দিয়েছেন, এই জাতীয় প্রশ্ন আপনাকে করা হবে জার্নালিজম অ্যাট মিডিয়া স্টাডিজে। এরপর আপনি যদি আরেকটু সামনে আগান, আইন ও বিচার। আইন ও বিচারের মধ্যে সাধারণত আপনাকে সংবিধান থেকে প্রশ্ন করা হবে। বাংলাদেশের যে সংবিধানটা আছে সেখান থেকে প্রশ্ন করা হবে, অর্থাৎ সংবিধানের বিভিন্ন বিষয়, অনুচ্ছেদ কতটি আছে কিংবা ধারা কতটি, কিংবা আমাদের এই সংবিধান কতটি ভাগে বিভক্ত, কিংবা নির্দিষ্ট কোনো একটা বিষয় বলে এটি কত নং ধারা বা অত নং অনুচ্ছেদে আছে, এই জাতীয় প্রশ্ন আপনি ফেস করবেন। পাশাপাশি আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, অর্থাৎ আমাদের যে ৩টা বিভাগ আছে এগুলোর উপরে আপনাকে প্রশ্ন করা হবে, এগুলোর উপরে প্রশ্ন করা হবে। এরপর তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি। বুঝতেই পারছেন চমৎকার একটা শব্দ আছে সাহিত্য, আরেকটা শব্দ আছে সংস্কৃতি, অর্থাৎ বাংলা বিভিন্ন উপন্যাস কে লিখেছেন, নাটক কে লিখেছেন, কিংবা বাংলা সাহিত্যের চর্যাপদের বিভিন্ন কবিদের সম্পর্কে, কিংবা দুর্গেশ তন্দ্রে, কপাল কুণ্ডলা, তারপর হচ্ছে পথের পাঁচালী, এই জাতীয় বিখ্যাত উপন্যাস কার লেখা, একটা কবিতা দিয়ে এটি কার লেখা, একটা পক্তি দিয়ে এটি কার লেখা জিজ্ঞেস করা হতে পারে। বিশেষত যারা একদম পরীক্ষার আগে আগে আলোচিত থাকেন তারা বেশি গুরুত্বপূর্ণ, যেমন এখন হেলাল হাফেজ অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাকে জিজ্ঞেস করে বসতে পারে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়ে এটি কোন কবিতার পংক্তি। তাহলে এই জাতীয় প্রশ্নই আপনাকে করা হবে সাহিত্য ও সংস্কৃতিতে। সংস্কৃতির পার থেকে আমাদের বিভিন্ন বিখ্যাত গান, নাচ, এগুলো কোন অঞ্চলের গান, কোন অঞ্চলের নাচ, কোন একটা গান দিয়ে এটির সুরকারকে, এটির গীতিকারকে, এমন প্রশ্ন করতে পারে। যেমন আপনাকে বলতে পারে ভাওয়াইয়া, ভাওয়াইয়া কোন অঞ্চলের গান, গম্ভীরা কোন অঞ্চলের গান। আপনাকে জিজ্ঞেস করা হতে পারে বিভিন্ন নৃত্য দিয়ে এটি কোন অঞ্চলের নৃত্য জিজ্ঞেস করা হতে পারে। একটা গান লিখে দিয়ে এটি কে লিখেছে, গীতিকারকে জিজ্ঞেস করা হতে পারে। যেমন বলতে পারে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, এই গানটি কার লেখা। সুতরাং এই জাতীয় প্রশ্ন আপনি পাবেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি এই পাঠে। অর্থাৎ পরিষ্কার করে বলা যেতে পারে এই যে বিষয়গুলো রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয় শুধু সাধারণ জ্ঞান বলে দেয়, কিন্তু জাহাঙ্গীরনগরের এই ইউনিট আলাদা করে বলে দিচ্ছে সাধারণ জ্ঞানের এই 40 মার্কের মধ্যে কোন কোন বিষয়াবলী থেকে প্রশ্ন হবে। আপনি কোনো একটা সাধারণ জ্ঞানের বই থেকে, বা আপনি যদি কোথাও কোচিং করেন সেখানকার শীট থেকে এই বিষয়াদিগুলো বা এগুলোর সাথে সম্পর্কিত যা আমরা এই ভিডিওতে বললাম একটু ভালো করে পড়ে যান, তাহলেই ইনশাল্লাহ আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষায় বেশ ভালো ফলাফল অর্জন করতে পারবেন। আশা করি আপনারা বুঝে গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটে বাংলা 20, ইংরেজি 20 এবং সাধারণ জ্ঞানের এই 40 মার্ক কেমন করে থাকতে পারে। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা ভালো একটি ধারণা পাবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে জানিয়ে দিতে পারেন মন্তব্যের করে, ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টাটুকু করা হবে। আপনারা সফল হবে এই প্রত্যাশায় এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।